স্যার কোন ধরনের বীমাতে আমাদের বেশি মনোযোগ দেওয়া দরকার? স্যার এই বিষয়ে যদি কিছু বলতেন স্যার। আমরা আসলে আমাদের আমরা যে ইন্ডাস্ট্রিতে যখন এখন যেভাবে চলছে, আমরা গতানুগতিক পলিসিগুলো বিক্রি করছি। আমরা যে পলিসি সম্বন্ধে আমি হলফ করে বলতে পারি, আমার যে প্রতিষ্ঠানের উন্নয়ন কর্মকর্তা আছে, ওই কোম্পানির রেড বুকে কয়টি প্রোডাক্ট আছে এবং তার ফিচার কি, অনেক সিনিয়র লেভেলের লোকরাও কিন্তু আমরা হয়তো ব্যাখ্যা করতে পারবো না। আমার ওই জায়গাটুকু আগে আমার দরকার, ওই জিনিসটুকু জানা, যে আমার কোম্পানির কোন কোন জায়গায় স্ট্রেংথ, আমার কোম্পানির কোন কোন জায়গাটা পলিসির মধ্যে আমার স্ট্রং আছে, এটি একটা বিষয়। আরেকটি বিষয় হলো যে আমরা নিড অ্যাসেসমেন্ট করি না, যে একটা গ্রাহকের কাছে যাচ্ছি, তার কি ধরনের পলিসি প্রয়োজন। আমি যেটা ভালো বুঝি, আমার যেটা বুঝাতে সুবিধা, তাকে যেটা বলে তার প্রয়োজনটাকে আমরা অ্যানালাইসিস করছি না, অনুভব করতেছি না তার কি প্রয়োজন। আমি চিন্তা করতেছি আমার একটা পলিসি বিক্রি করা, না, এভাবে পলিসি বিক্রি করলে মার্কেটে টিকে থাকাটা খুব কঠিন হবে। আপনি ওই গ্রাহকের নিডটা আগে করেন, অ্যানালাইসিস করেন, তারপরে আপনি চিন্তা করেন তার জন্য কি অফারটা দিবেন। তার পরিবারে কে আছে, আপনি একটা পলিসি বিক্রি করতে গেলেন, দেখলেন যে ভদ্রলোক পলিসি নিলেন না, হতাশ হবেন না। তার একটা ছেলে আছে, কয়দিন পর বিয়ে করবে, তার জন্য একটা দেনমোহরের পলিসি আপনি অফার করতে পারেন। স্যার এটা না, এটা নেন আপনি। তার জন্য ছোট একটা বাচ্চা আছে, শিক্ষা বীমা অফার করেন। আপনাকে জানতে হবে তার, আমরা যেমন আন্ডার রাইটিং করি তার পারিবারিক ইতিহাস লিখি না, অবশ্যই লিখি যে তার পরিবারে কে কোথায় আছে। তেমনি ভাবে আপনি যখন পলিসি করবেন, কোথাও যাবেন, তার একটা ডাটা প্রোফাইল করেন, যে আমি গেলে আমার এই পরিকল্পনাটা যদি আমার ফেল হয়, তাহলে আমি এই পরিকল্পনায় যাব, এই পরিকল্পনাটা ফেল হলে আরেকটা জায়গায় যাব, এবং যুক্তিসঙ্গত ভাবে। আপনি এইভাবে যেন না যে আমার একটা পলিসি, আমি খুব বিপদে আছি, আমার একটা পলিসি আপনি কেনেন, না 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 না, এইভাবে নয়। আপনাকে যেতে হবে যে আপনি তার উপকারের জন্য গিয়েছেন, এই জিনিসটুকু বারবার মার্কেট করতে হবে, যে আমি এসেছি আপনাকে উপকারের জন্য। আপনি আজকে আমার কাছ থেকে নিবেন, কালকে এখানে আপনি উপকৃত হবেন, যখন ম্যাচুরিটি অ্যামাউন্ট পাবেন তখন বুঝতে পারবেন, যখন আপনার প্রয়োজন হবে। আজকে না, আপনি একটা পলিসি করলেন না, একটা দুর্ঘটনা ঘটলো, আপনার পলিসির আপনি তখন মনে করলেন যে একটা পলিসি থাকলে ভালো হতো, তখন কি হবে না। এই জন্য আমার যারা উন্নয়ন কর্মকর্তা ভাই আছে, এফএ আছে, ইউএমবিএম আছে, যারাই আছে, আমার পলিসি বিক্রির আগে আমাকে নিড অ্যাসেসমেন্ট অ্যানালাইসিস করতে হবে, যে আমার ওই গ্রাহকের কি, সম্ভাব্য গ্রাহকের কি প্রয়োজন, তার পরিবারের কি। তার জন্য একটা গিফট নিয়ে যান, যে পরিবারের যে লোকটা যে জিনিসটা সে বেশি পছন্দ করে, সে ক্রিকেট খেলা পছন্দ হলে ক্রিকেট নিয়ে আলোচনা করেন। আপনি তাকে প্রথমে গিয়ে বলেন, ভাই এই পলিসিটা নিবেন, হবে না, পলিসি হবে না। আজকের দিন কিন্তু খুব কঠিন, আগামী দিন আরো বেশি কঠিন আসবে। অতএব আপনাকে যুগের সাথে তাল মিলিয়ে আপনার পরিকল্পনা, আপনার দক্ষতা, আপনার প্রশিক্ষণের মাধ্যমে এগুলোকে বৃদ্ধি করতে হবে, তাহলেই কিন্তু আপনাকে মার্কেটে টিকে থাকতে হবে। এই জন্য আমরা মনে করি যে আপনার প্রোডাক্টের যে ডাইভার্সিফিকেশন আমরা বলি, আপনাকে গ্রাহকের নিডটা আগে অ্যাসেসমেন্ট হবে। এরপরে আমাদের যে প্রোডাক্টগুলো আছে, স্বাস্থ্য বীমা আছে, আমরা এখন চিন্তা করেন যে একটা সরকারি একটা গাইডেন্স আছে, গ্রুপ বীমা করতে হবে, গার্মেন্টস এতজন লোক হলে গ্রুপ বীমা ম্যান্ডেটরি, আমরা ওইগুলা কাজ করতে পারি। আমাদের তো দাঁত তো আবারই তো, আপনি দোকানে ঝাঁপ খুলে বসছেন, আপনার কাছে অনেক জিনিস আছে, কোনটা বিক্রি কে কোনটার প্রয়োজন আপনি তো বুঝেন না। আপনার জানতে হবে যে এই জিনিসটার এই সুবিধা আছে, এই জিনিসটার এই সুবিধা আছে। যখন আপনাকে কেউ প্রশ্ন করবে, যেন আপনি দেন উত্তর দিতে পারেন। আপনি যদি আপনার একটা জিনিসই জানেন, তাহলে আপনার বিক্রয়ের এরিয়াটা তো সংক্ষিপ্ত হয়ে গেল, ছোট হয়ে গেল। এটা করা যাবে না। আমার যারা উন্নয়ন কর্মকর্তা ভাই আছে, বোন আছে, তাদেরকে আমরা বলবো যে আপনার কোম্পানির যে পলিসিগুলো আছে তার স্ট্রেংথ অ্যানালাইসিস করেন, গ্রাহকের যে নিড অ্যাসেসমেন্ট সেটা আপনি অ্যানালাইসিস করেন, দেন একজন গ্রাহকের কাছে যান। গ্রাহক যেন কোনোভাবেই বুঝতে না পারে আপনি তার প্রয়োজনের জন্য আপনি আসছেন, আপনার প্রয়োজনে তার কাছে যাননি। এই জিনিসটা আপনার মাথার মধ্যে রাখতে হবে। ধন্যবাদ। ধন্যবাদ স্যার, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে। প্রিয় দর্শক শ্রোতা, আপনারাও মনোযোগ দিয়ে আলোচনা শুনছেন এবং প্রশ্ন করছেন। আপনারা প্রশ্ন করতে থাকুন, আমরা প্রশ্নের উত্তরগুলো নিব। আমাদের কাছে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, সেইগুলো নিয়ে আমরা আলোচনা শুনছি এবং আপনাদের প্রশ্নগুলো আমরা লাইভে দেখাবো এবং সেই প্রশ্নের উত্তর স্যারের কাছ থেকে জানার চেষ্টা করব। স্যার, এই পর্যায়ে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে বীমা গ্রাহকের তহবিল নিয়ে। কারণ বিনিয়োগের কথাটি এসছে, যে বিনিয়োগ নিয়ে নানাবিধ সমস্যার কারণে অনেক সময় বীমা কোম্পানি ঠিকভাবে টাকা দিতে পারছে না, বীমা গ্রাহকের টাকা পরিশোধে হয়তো বিলম্ব হচ্ছে। তো যে কারণে স্যার আপনার কাছে এবারে জানতে চাইবো যে বীমা তহবিল সুরক্ষায় কি করা উচিত। স্যার এই বিষয়ে যদি কিছু বলতেন। আমরা একটু পিছনে তাকাই,
বিমা তহবিলটা তৈরি হবে কিভাবে? ইতিবাচক বিমা তহবিল তো ইতিবাচক নেতিবাচক দুটাই আছে, তাই না? আমরা যদি চিন্তা করি, ইতিবাচকটা নিয়ে আলোচনা করি আমরা, যে ইতিবাচক তৈরি হবে কখন? আপনি যে প্রিমিয়াম অর্জন করেছেন, আপনার যা ইনভেস্টমেন্ট ইনকাম আছে, তার থেকে আপনার ক্লেম এবং এক্সপেন্স বিয়োগ দেওয়ার পরে যদি এটা পজিটিভ হয়, মানে আপনার যদি সারপ্লাস থাকে, তাহলে লাইফ ফান্ডটা হলো আপনি পজিটিভ, ইতিবাচক লাইফ ফান্ড আমরাকে বলি। অর্থাৎ আগে আপনাকে গ্রো করতে হবে কি, লাইফ ফান্ডটা পজিটিভ হোক। অনেক কোম্পানি আছে যাদের লাইফ ফান্ড যে আজকের দিনে এত বছর পরে যে পর্যায়ে থাকার কথা নাই। কেন নাই? আমরা চিন্তা করি নাই, বা আমাদের চিন্তা ভাবনার মধ্যে কোনো একটা জায়গায় জটিলতা ছিল যে আমি এত টাকা প্রিমিয়াম করলে এত টাকা আমি খরচ করতে পারবো, আমি এত টাকা প্রিমিয়াম দিলে আমার ব্যবস্থাপনা ব্যয় এত হবে, এত কমিশন দিতে পারবো, এত লেয়ারে কাজ করতে হবে। এই জিনিসটার প্রতি আমাদের কিন্তু গুরুত্ব ছিল না। যারা গুরুত্ব দেয়নি, আপনি একটু, আমরা যদি মার্কেট সার্ভে করি, যারা এই বিষয়টি গুরুত্ব দেয়নি তারাই কিন্তু এখন বিপদে আছে। অতএব এই জায়গাটা আমাদের কাজ করতে হবে, যে আমার লাইফ ফান্ডটাকে আগে পজিটিভ করতে হবে, লাইফ টার্মটাকে দ্রুততম সময়ের মধ্যে পরিশোধ করতে হবে। আমরা অনেক সময় আমাদের ম্যানেজমেন্ট বা ডেস্কের যারা আমরা চিন্তা করি, 10 বছর যখন একটা কোম্পানি চলে তখন তো শুধুই টাকা আর টাকা, যা আনি টাকা, শুধুই টাকা আর টাকা। 10 বছর পরে যখন ম্যাচুরিটি আসে, টাকা কোন দিক দিয়ে যাবে খবরও পায় না মানুষজন। অতএব আমাদেরকে আজকের জায়গায় দাঁড়িয়ে 2 বছর, দ্বিতীয় বছর দাঁড়িয়ে চিন্তা করতে হবে 10 বছর পরে আমার এত টাকার ম্যাচুরিটি আসতে পারে, এই পলিসিগুলো রানিং থাকলে আমার এত টাকা দাবি করতে হবে। আগে আমাকে লাইফ ফান্ডটা তার মানে তৈরি করতে হবে। লাইফ ফান্ড থাকলে তার টাকা বিনিয়োগ হবে, লাইফ ফান্ডে যদি না থাকে তার টাকা বিনিয়োগ হবে কোথা থেকে? আগে আমাকে চিন্তা করতে হবে লাইফ ফান্ডটা যেন ভালোভাবে তৈরি হয়। তার জন্য কি দরকার? আমার প্রিমিয়াম আয়ের, আমার যাতে আমরা চিন্তা করি, যেটা সবারই এটা বোঝা উচিত, ভাবা উচিত, যে আমি একটা প্রিমিয়াম যদি অর্জন করি, আয় করি, আমার প্রিমিয়ামের একটা অনুপাত অনুসারে আমি খরচ করতে হবে। আমি প্রিমিয়াম 10 টাকা করে 12 টাকা খরচ করতে পারি না, আমাকে আমার আইন আমাকে এটা সাপোর্ট করে না। অতএব আমার নিয়মের মধ্যে থেকে প্রিমিয়ামের অনুপাতে খরচ করতে হবে। আমাকে আমার লাভজনক যে খাতগুলো আছে বিনিয়োগের, নিয়মের ভিতরে, আইনের ভিতরে, আমাকে সেখানে বিনিয়োগ করতে হবে। আমি একটি বড় অঙ্ক টাকা যদি যেখানে আমার প্রফিট আসবে না এরকম একটা ইনভেস্টমেন্ট যদি আমি করে ফেলি, তাহলে আমাদের জন্য ঝুঁকি আসবে, জটিলতা আসবে, আমাকে এই জায়গায় বিনিয়োগ করা যাবে না। আমাকে প্রোডাক্টটা, আমি অনেক সময় দেখেছি, আপনি দেখবেন রেড বুক অ্যানালাইসিস করলে অনেকগুলো ইন্স্যুরেন্স কোম্পানি দেখবেন একই ধরনের প্রোডাক্ট, একই ধরনের ফিচার, বাট প্রিমিয়াম ভিন্ন। আপনি অনেক অ্যানালিসিস করে দেখবেন একই কোম্পানি, ভালো কোম্পানি, তার প্রোডাক্ট কিন্তু প্রিমিয়াম নিচ্ছে কম, কিন্তু তার প্রোডাক্ট কিন্তু সবচেয়ে বেশি ভালো। যে দেখবেন যে অনেক তার অবস্থা খারাপ, ফিনান্সিয়াল অবস্থা খারাপ, তার প্রিমিয়াম রেট বেশি, যেটা ভালো কোম্পানি তার প্রিমিয়াম রেট কম। প্রোডাক্টটা আপনার ডিজাইন যখন হয়, প্রোডাক্ট একটা রিপ্রাইজিং করা দরকার। আমার অ্যাকচুয়ালি যখন প্রোডাক্ট প্রাইজিং করে, তার মধ্যে যে কমিশন থাকে, যে ইনভেস্টমেন্ট ইনকাম থাকে, যে ম্যানেজমেন্ট এক্সপেন্স থাকে, এটা কি 20-15 বছর, 25 বছর, 30 বছর একই থাকবে? নিশ্চয়ই থাকবে না। অর্থাৎ প্রোডাক্টটাকে আমাকে নিশ্চিতভাবে, আমার কাছে মনে হয় প্রোডাক্টটাকে নিয়ে অ্যানালাইসিস করা দরকার। আমি যদি কিনতেই লস করি, বিক্রি করে আমি কিভাবে লাভ করব? আমি যদি কিনতেই আমি লস করি, বিক্রি করে আমি কিভাবে লাভ করব? অতএব আমার লাইফ ফান্ডটা গ্রো করার ক্ষেত্রে এই প্রোডাক্ট প্রাইজিং, ইনভেস্টমেন্টে যেগুলো করা উচিত, যেগুলো যেখান থেকে আমার প্রফিট আসবে, সেই জিনিসগুলোকে আমার দৃষ্টি দিতে হবে। ডেভেলপমেন্ট ডেস্ক উভয়ের মিলে, কোনোখানে আইনের ব্যত্যয় করে আমার ইনভেস্টমেন্টটাকে ঝুঁকিপূর্ণ খাতে বিনিয়োগ করা যাবে না। কারণ আমাকে আইডিয়ারে 2019 সালে ইনভেস্টমেন্টের একটা গাইডলাইন দিয়েছে, সেই গাইডলাইন অনুসারে আমাকে চলতে হবে। যদি আমরা চলি, যে প্রতিষ্ঠান চলবে তার ঝুঁকি খুবই কম। অর্থাৎ এই ইনভেস্টমেন্ট গাইডলাইনটা যদি আমরা প্রতিপালন করি, আমরা যদি এটার প্রতি শ্রদ্ধাশীল হই, যারা আমরা এর সাথে সম্পৃক্ত, তারা যদি এই আইনটার ব্যাপারে, না এই আইনের ব্যত্যয় করা যাবে না, তাহলেই কিন্তু আমার লাইফ ফান্ডটা গ্রো করবে, আমার লাইফ ফান্ডটা কিন্তু আমার ঝুঁকি মুক্ত থাকবে। এখন আমি যদি আমার ধরেন, আমি ছোট্ট একটা কথা বলি, আমার ইনভেস্টমেন্ট করার কথা ল্যান্ডে এত পার্সেন্ট ইনভেস্টেবল, আমার একটা মার্কেটে এফডিআর করা দরকার এইরকম একটা জায়গায়, এটা ক্রাইটেরিয়া আছে, আমি এটা তোয়াক্কা করলাম না, আমি মানলাম না, কি হবে? আলটিমেটলি প্রতিষ্ঠানটা, লাইফ ফান্ডটা ঝুঁকির মধ্যে পড়ে যাবে। এটা করা যাবে না। অর্থাৎ নিয়মের প্রতি আমাদের A to Z সবাইকে শ্রদ্ধাশীল হতে হবে এবং নিয়ম প্রতিপালনে বদ্ধপরিকর থাকবে, তাহলেই আমাদের লাইফ ফান্ড সুরক্ষিত থাকবে। ধন্যবাদ।